নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আগামী 24 ও 25 সালের জলপাইগুড়ি জেলার আর্থিক বাজেট পেশ করা হলো। 105 কোটি টাকার এই বরাদ্দ বাজেটে সংস্কার করা হবে রাস্তাঘাট, হাট এবং কমিউনিটি হলগুলির। নজর দেওয়া হবে পর্যটনেও, জানালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম। শান্তিপূর্ণভাবেই শেষ হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,500 জন। শান্তিপূর্ণভাবেই আজ শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কলা বিভাগের ভূগোল দিয়েই সমাপ্তি হলো পরীক্ষার। যদিও অন্যান্য বিভাগের পরীক্ষা আজ পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল না। উল্লেখ্য, এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 18,500 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, যার মধ্যে ছাত্রী 11,000 আর ছাত্রের সংখ্যা ছিল 7,500। 75টি ভেন্যু, মেইন ভেন্যু 17টি, 11টি স্পর্শকাতর ভেন্যু ছিল। পরীক্ষার সময় ছিল 3 ঘন্টা 15 মিনিট। শুরু হয়েছিল 9টা 45 মিনিটে, শেষ হয় 1টায়। পরীক্ষা শেষে ছাত্রীদের প্রতিক্রিয়া শোনা গেল। আমাদের মেডিকেল কলেজে বা বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছে, সাথে সাথে স্বাস্থ্য দপ্তর এত সুন্দরভাবে পরিস্থিতিটা কন্ট্রোল করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এবং প্রতিটি ভেন্যুতে 2 জন করে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এর জন্য সিওমএইচকে ধন্যবাদ জানাবো আমাদের পরিবহন দপ্তরকে। তারা বিভিন্নভাবে আমাদের এনবিএসটিসির বাস বলুন, বিভিন্ন পকেট রুটে ম্যাজিক দিয়ে বলুন, তারা দারুণভাবে সহযোগিতা করেছে। এর জন্য আরটিএকেও আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের এডিএম জিকে, যিনি পুরো আমাদের পরীক্ষা ব্যবস্থাটাকে সফল করতে সাহায্য করেছেন। যখনই যে সমস্যায় পড়েছি ওনার কাছে গিয়েছি, উনি সাথে সাথেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন। এবং আমাদের উত্তরবঙ্গ যে পরীক্ষাটা যিনি কন্ট্রোল করছেন, ডিএস এক্সাম, অশোক মণ্ডল স্যার, উনিও সর্বতভাবে সহযোগিতা করছেন। এবং মাথার উপরে আমাদের চেয়ারম্যান, আমাদের যে প্রেসিডেন্ট কাউন্সিলের প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য এবং ডিএস এক্সাম উৎপল পাল দারুণভাবে আমাদের সহযোগিতা করেছেন পরীক্ষাটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য। এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে খুব ভালোভাবে জলপাইগুড়ি জেলায় পরীক্ষা আজকে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। গতদিন অবধি আমাদের জেলায় কোনো রকম অশান্তি পরিবেশ নেই, কোনো আরে কেস করা হয়নি এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা। আজকে কি কেউ পরীক্ষা দিচ্ছে নাকি হাসপাতালে? না, আজকে এই মুহূর্তে হসপিটালে আমাদের নেই এবং কারেকশনাল হোমও আজকে নেই। এমনি কোথাও দুর্ঘটনাজনিত কারণে কোথাও পরীক্ষা বাতিল হয়েছে? দুর্ঘটনাজনিত কারণে বলতে 2-1টি ছাত্র শুনলাম আত্মহত্যা ঘটনা ঘটেছে। এর সাথে আমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই। এর বাইরে আমাদের পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে। পরীক্ষা ছিল, আজকে শেষ হলো তোমাদের পরীক্ষা। কতটা? হ্যাঁ, কোশ্চেন ভালো হয়েছে। হ্যাঁ, কত পাওয়ার আশা রয়েছে? কোশ্চেন ভালো হয় নাই কেন বলতেছিস? ভালো হয়েছে। কোশ্চেন ভালো হয়েছে। তোর খারাপ হয়েছে, আমার ভালো হয়েছে। কত পাবে আশা করছো? তাও 10 না 10 নাম্বারের মতো কাটবে, বাকি ভালো। 80 পাওয়ার ইচ্ছা রয়েছে? হ্যাঁ। তোমার কেমন হয়েছে? ছোট তেমন প্রশ্ন ভালো হয়নি? মোটামুটি হয়েছে। এবারে যেগুলো কোশ্চেন কমন আসার মতো সেগুলো আসবে। সেগুলো আসেনি? না, অন্যরকমই কোশ্চেন এসেছে। জলপাইগুড়ি জেলা পরিষদের আগামী 24 ও 25 সালের আর্থিক বাজেট পেশ করা হলো বৃহস্পতিবার। মোট 105 কোটি টাকা আর্থিক বাজেট বরাদ্দ হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন, রাস্তাঘাট, কালভার্ট ছাড়াও জেলা পরিষদের অন্তর্গত 27টি হাটের সংস্কার ও পর্যটনের উপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন কমিউনিটি হল, জলপাইগুড়ি ভবন সহ একাধিক ভবনের সংস্কার করা হবে, যাতে সেখান থেকে যথাযথ আর্থিক সংস্থান জলপাইগুড়ি জেলা পরিষদের হয় বলে জানান তিনি। এই বিষয়ে সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, গতবার 100 কোটি টাকার বাজেট ছিল, এবার 5 কোটি টাকা আরও বৃদ্ধি করা হয়েছে। মূলত অর্থ, জনস্বাস্থ্য ও পূর্তর ওপর জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমাদের এবছর আমরা 105 কোটি টাকার বাজেট ধরলাম। এর আগের বছর আমাদের 100 কোটি বাজেট ছিল, সেটাকে বাড়িয়ে আমরা 105 কোটি করলাম। আচ্ছা, এবার গুরুত্ব কোন খাতে দিলেন? গুরুত্ব আমাদের আছে অর্থে একটু বেশি ধরা হলো, তারপর পূর্ত আছে, আর জনস্বাস্থ্যে তো প্রচুর আছে, কিন্তু ওটা তো ডিপার্টমেন্টালি টাকাটা চলে আসে। আচ্ছা, আর আপনাদের রিসোর্স বাড়ানোর ক্ষেত্রে, সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বা রাজস্ব, যেমন হাটের থেকে আপনারা একটা বিভিন্নভাবে নিতেন, এরকম সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বা অর্থ বাড়ানোর ক্ষেত্রে কী ব্যাপারে জোর দেওয়া হয়েছে? হ্যাঁ, সেগুলো সম্পদ আমরা যাতে আমাদের হাট সেট কতগুলো আছে সেগুলোকে রিপেয়ারিং করে সেটাকে আমরা সেখান থেকে একটা কালেকশন করা, এটা আমরা ধরেছি, সেটাতেও আছে। আচ্ছা, দেখেন, আমরা প্রত্যেকটা খাতেই কিছু কিছু করে বেশি উল্লেখযোগ্য কোনো কাজ আছে যেটা
সে তো পূর্ত ডিপার্টমেন্ট থাকবেই, সবার চাহিদা, রাস্তাঘাট, কালভার্ট, এগুলো পূর্ত ডিপার্টমেন্টটা সব থেকে আগে। আজকে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের টেট 24-25-এর হচ্ছে আর্থিক বছরের বাজেট পেশ করা হলো, ফাইনাল বাজেট। এই বাজেটে আমাদের 100 কোটি, যে গত বছরের যে বাজেট ছিল টেট 24-এর, সেটা হচ্ছে 100 কোটি। আবার হচ্ছে 24-25-এর যে বাজেট, এখানে আমাদের 105 কোটি ধরা হয়েছে। 105 কোটি টাকার মধ্যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে অর্থ থেকেই আমাদের বেশি পরিমাণে বাজেটে খরচ হয়, সেখানে আমাদের বেশি পরিমাণ ধরা হয়েছে। আর সেই জায়গায় পূর্ত যেমন রাস্তাঘাট থেকে, ব্রিজ, কালভার্ট থেকে নিয়ে এগুলো করা হয়েছে। যেমন আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের মোট 27খানা হাট রয়েছে। এই হাট থেকে আমাদের একটা ভালো রেভিনিউ সেখানে কালেকশন হয়। এই জায়গায় হচ্ছে বাজেটে এবার ধরা হয়েছে সেই বাজারগুলোকে সংস্কার করে সেখান থেকে যাতে আরও বেশি বেশি করে আমাদের যাতে জেলা পরিষদে অর্থ আসে, সেই বিষয়টাও বাজেটে ধরা হয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে নির্বাচনী জনসভা করল সিপিএম। এদিন নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নেতা আভাস রায়চৌধুরী, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। জেলার বিভিন্ন প্রান্তের বামকর্মী সমর্থকরা এই জনসভায় যোগ দেয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আভাস রায়চৌধুরী এবং মীনাক্ষী মুখার্জি সন্দেশখালীর ঘটনা তুলে ধরেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, ডুয়ার্সের পর্যটন শিল্প এবং রিসোর্ট হোমস্টে তৈরি করার নামে সাধারণ খেটে খাওয়া আদিবাসীদের জমি ও চা বাগানের জমি লুট করছে সরকার। তাহলে কি এই দুই শেখ শাহজাহানই এক? শেখ শাহজাহান প্রসঙ্গে মীনাক্ষী বলেন, কেউ কেউ বলে শেখ শাহজাহান লাল ঝান্ডার আমলে ওর হিম্মত ছিল না জমি কিনে নোনা জল ঢুকিয়ে দেওয়ার। ওর এক কান কেটে হাতে বাটি ধরিয়ে দিত সিপিএম পার্টি। এরা মাথা গোজার ঠাঁই পেয়েছে তৃণমূলে। আমাদের কাছে নির্বাচন কোনো আলাদা লড়াই নয়। হ্যাঁ, তবে একটা ধাপ তো মানে এটার রূপটা তো অন্য। তাহলে আমরা সারাক্ষণ একটা রাজনৈতিক লড়াইয়েই আছি এবং বুথে অর্গানাইজেশন আমাদেরকে কেন্দ্র করেই আমরা চলি এবং এটা আমাদের ঘোষিত নীতি যে বিজেপিকে কোণঠাসা করে, আইসোলেট করে, বিচ্ছিন্ন করতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে হবে। তো এটার জন্য কোনো নির্বাচন আসার জন্য অপেক্ষা করা নয়, এই লড়াইটা আমাদের আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ফ্লেক্সে কেন নির্বাচনী জনসভা লিখেছি, অন্তত পক্ষে এটুকু তো লিখেনি বলুন যে এটা আমাদের প্রশাসনিক মিটিং আর মানুষের টাকায় মঞ্চত্ব করিনি। নিজেদের গ্যাটের পয়সা খরচ করে মঞ্চ টাঙিয়েছি, মাইক লাগিয়েছি, আমাদের কথা আমাদের কর্মীদের কাছে বলেছি। কি বার্তা দিলেন? মানুষ বার্তা দিচ্ছে, লড়ে যাও, বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেওয়া যাবে না। সন্দেশখালী ঘটনা থেকে মানুষকে কি শিক্ষা নিতে নির্দেশ দিচ্ছে? না, ভুল করছেন। মানুষ আক্রমণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, দাঁড়িয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, তাই লড়ছে। কি বললো সন্দেশখালীর মা বোনেরা, 1000 টাকা দিয়ে তুমি আমাকে রাতে ডাকতে পারো। বকেয়া টাকা মেটানোর দাবিতে পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সাথে যোগ দেন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টররাও। তাদের মধ্যে শঙ্কর প্রসাদ রায় বলেন, আমাদেরকে দিয়েও ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে প্রায় 3 কোটি টাকার কাজ করানো হয়েছিল, কিন্তু 3 বছর অতিক্রান্ত, আজও আমরা 1টি টাকাও পাইনি। টাকা না পেয়ে আমাদের পথে বসার অবস্থা তৈরি হয়েছে। এর আগেও গত জুন মাসে আন্দোলনে নেমেছিলাম, আবারও আজ পথে বসেছি, তবুও কর্তৃপক্ষ নির্বিকার। অবশ্য পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এই অবস্থান বিক্ষোভ নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি পিডব্লিউডি অফিসের কোনো আধিকারিক। 2021 সালে যে আমরা বিধানসভা নির্বাচন করেছিলাম, তার বকেয়া অর্থের পরিমাণ 6,78 লক্ষ টাকা। 3 বছর থেকে আমাদের এই প্রাপ্য অর্থ পিডব্লিউডি আমাদের বঞ্চিত করে রেখেছে। জানি না আমাদের টাকা আমরা কবে পাবো, আমরা দীর্ঘ আশ্বাসও পাইনি আজ পর্যন্ত। কিন্তু আবার 2024 লোকসভা নির্বাচন, তারা আবার সিআরপিএফদের থাকার ব্যবস্থার জন্য তারা টেন্ডার করছে। আমরা তো এটা বয়কট করবো আশা করছি। হ্যাঁ, কিন্তু আমাদের টাকা যতদিন না আমরা বকেয়া টাকা পেয়ে থাকি, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। ঠিকাদার রয়েছে এখানে 150 মতো ঠিকাদার আছে। তারা বাইরের থেকে অনেক ঋণ নিয়ে, অনেকে হয়তো লোন টোন করেছে বা গাড়ি ঘরোয়া বাড়ি সব মর্গেজ রেখে কাজ করেছে, কিন্তু তাদের অবস্থা আজকে খুব জরাজীর্ণ হয়ে পড়েছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি এতে আন্দোলন করে। আমাদের যদি কোনো সরকার যদি বকেয়া টাকার পরিমাপ যতটা আছে যদি দেওয়ার ব্যবস্থা করে, তাহলে হয়তো আমরা আন্দোলনটা উঠিয়ে নেব।
এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাই। নাম দাদা? আমার নাম পিন্টু ঘোষ। 2021-এর বিধানসভা নির্বাচন, আজকে 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে পিডব্লিউডি কর্তৃপক্ষ নতুন করে কাজের চিন্তা ভাবনা করছে সিএপিএফ এর ক্যাম্প, অথচ 2021-এর টাকা আমরা এখনো 1 টাকাও পাইনি। 150-এর উপরে পরিবার পেটে গামছা বেঁধে 4 বছর হয়ে গেল বসে আছে। পরিস্থিতি দেখেন, আমরা সবাই ভদ্রঘরের ছেলে, কাজ করে খাই, রাস্তায় বসতে হচ্ছে আমাদের এসে। এর দায় কে দিবে? ওই এসি ঘরে বসে থাকা অফিসাররা দিবে? মাস গেলে লাখ লাখ টাকা বেতন পায়, ওনাদের কি যায় আছে? আজকে আমরা রাস্তায় বসে আছি, ওনার বেতন কি বন্ধ হবে? টাকার দায় কে দিবে? কত টাকা বকেয়া রয়েছে আপনাদের? 7.5 কোটি টাকা, 6.5 কোটি টাকা বকেয়া আমাদের। কত ঠিকাদার আপনাদের? আমাদের 150-এর উপরে ঠিকাদার আছে। কি কাজ করতেন আপনারা? আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের যে সিএপিএফ এর ক্যাম্প ছিল, অস্থায়ী ক্যাম্প আমরা বানিয়েছিলাম পিডব্লিউডি কর্তৃপক্ষের ওয়ার্ক অর্ডারের উপরে বেস করে। সিএপিএফ এর থাকার জায়গা, তাদের বাথরুম, পায়খানা, রান্নাঘর, খাওয়ার জায়গা সব আমরা বানিয়েছিলাম। এর আগেও আমরা 7-8 মাস আগে 1 মাস ধরে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু পিডব্লিউডি কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে যে পেমেন্ট পাওয়া যাবে, আমরা আমাদের আন্দোলন শেষ করেছিলাম। সম্পূর্ণ ভাওতাবাজি ছিল, চেয়ারে বসে অফিসাররা সম্পূর্ণভাবে আমাদের ভাওতাবাজি দিয়ে গেছে। মাসের পর মাস তারা বেতন নিয়ে যাচ্ছে, আমরা রাস্তায় বসে আছি, ভিক্ষার থালা এই যে হাতে। এখন আমরা কোন দিকে যাব সেটা পিডব্লিউডি কর্তৃপক্ষকে বলতে হবে। হয় আমাদের টাকা দিবে, নালে ওনারা অফিসে বসে থাকবে। বেরোতে দিবেন না? না, আমরা বেরোতে দিব না। আমরা বেরোতে দেব না ওনাদের। এরপরে অফিস তালা মারবো, ওনারা গাছতলা গিয়ে অফিস করুক। জল্পেশ মন্দির দর্শন ও বনভোজনে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রীদের নিয়ে আজ জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় বনভোজনে মাতলেন ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা। এদিন সকালবেলা জলপাইগুড়ি ওয়েলফেয়ার থেকে একটি বাস রওনা দেয় ছাত্রছাত্রীদের নিয়ে। জল্পেশ মন্দিরে গিয়ে বনভোজনে অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা। তাদের সহযোগী ছিলেন স্পেশাল শিক্ষকেরা সহ তাদের অভিভাবক ও অভিভাবিকারা। আজকের পিকনিকের মেনু ছিল মাছ, মাংস সহ অন্যান্য খাবার। এরপর জল্পেশ মন্দিরেও তাদের ঘুরিয়ে আনা হয়। বিষয় কাদের নিয়ে আজকে আমাদের যে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে স্পেশাল, একটু চুপ করো। আজকে প্রতি বছরের মতো এবারও আমরা মানে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে স্পেশাল স্কুল আছে, সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিসেবল চিলড্রেন, তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছি ময়নাগুড়ি জলপেশে পিকনিক করতে। ওখানে একটা ট্রিপ পৌঁছে গেছে, তারা সব জোগাড় যন্ত্র করছে, আমি বাচ্চাদের নিয়ে এখন রওনা দিচ্ছি। কতজন? আমরা সব শুদ্ধ 120 to 30 জন মতন যাচ্ছে। ডিসেবল বাচ্চারা যারা রয়েছে তাদের কিভাবে মেইনটেইন করবে? তাদের আমাদের ট্রেন টিচার আছে, তারা জানে ক্লাসে তারা কিভাবে মেনটেন করে। তাদের ক্লাসের বাচ্চারা তারাই মেনটেন করবে সেখানে, এবং সবাই মিলে আমরা যারা আছি স্কুলে কাজ করি, সবাই মিলেই আমরা এই কাজটা করব। আলিয়া খাতুনের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় পুনরায় বাড়ি তৈরি হলো পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে মালদার বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাসের আর্থিক সহায়তায়। গত বুধবার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামে আলিয়া খাতুনের বাড়ি বিধ্বংসে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আলিয়া খাতুন চা বাগানে শ্রমিকের কাজ করেন। সামান্য অর্থে কোনো রকম পরিবার পরিজন নিয়ে দিন যাপন করেন তিনি। আগুনে শোয়ার ঘরে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটি গৃহহীন হয়ে পড়ে। পরিবার পরিজন নিয়ে সংসার চালাবেন কি করে দিশাহারা হয়ে পড়েছিলেন তিনি। যেদিন আগুন লাগে আলিয়া খাতুনের বাড়িতে, সেদিন উপস্থিত হয়েছিলেন পদ্মশ্রী করিমুল হক সাহেব। তিনি মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাসের সাথে যোগাযোগ করেন পরিবারটিকে সাহায্যের জন্য। আর ঠিক সেই ডাকে সাড়া দিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ালেন পদ্মশ্রী করিমুল হক এবং মালদার বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস। পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে এবং মালদার বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাসের আর্থিক সহায়তায় নতুন করে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে আলিয়া খাতুনকে। নতুন করে ঘর তৈরি করে দেওয়ার জন্য আলিয়া খাতুন পদ্মশ্রী করিমুল হক ও উৎপল গুহ বিশ্বাসকে ধন্যবাদ জানালেন। এই বিষয়ে পদ্মশ্রী করিমুল হক জানালেন, আগুনে পরিবারটির সবকিছু পুড়ে গৃহহীন হয়ে পড়ে তারা। মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল বাবুর সাথে যোগাযোগ করে তিনি নিজস্ব আর্থিক সহায়তায় আলিয়া খাতুনের নতুন করে ঘর তৈরি করে দিলেন। এটা ছাড়াও রাজাডাঙ্গা এলাকায় আরেকটি দুস্থ পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন বলে তিনি জানালেন। পরিবার পরিজন ছাড়াও এলাকার প্রতিবেশী সকলেই করিমুল বাবু ও উৎপল বাবুকে ধন্যবাদ জানিয়েছেন। আমি এই ঘরটার জন্য আপ্রোচ করেছিলাম মালদায় থাকেন একজন প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস মহাশয়। ওনাকে আমি বলছিলাম যে এই ঘটনা ঘটে গেছে, রাত্রে একটা বাড়ি জ্বলে গেছে,
উনি আমাকে বলছেন যে দেখো ওনার যদি একটা শোয়ার তুমি খাই করে দিতে পারো তো করে দাও, টাকা পয়সা আমি দিচ্ছি। এইভাবে উৎপলবাবু এর আগেও আমাদের রাজাডাঙ্গায় উত্তর মাঝগ্রামে একটা ঘর বানিয়ে দিয়েছে একটা বৃদ্ধার, এই নিয়ে উনি 2টা ঘর বানাই দিলেন। তো ওই বৃদ্ধার ঘর বানাই দিয়েছে, তার সাথে আজকে এই যে ঘরটা দেখতেছেন সেটা উনি উৎপল গুহা বিশ্বাস, মালদায় থাকেন, প্রাক্তন ফুটবল প্লেয়ার। উনি অনেক সমাজের কাজ করেন, এবারেও আমাদের এদিকে টুকটাক কাজ করে থাকেন, সমাজের কাজ। উনি মালদাও থাকলো, ওনার নজরটা যেহেতু উত্তরবঙ্গে উনিও থাকেন, আমরাও থাকি, তো প্রায় উত্তরে আমরা থাকি, এদিকে আসে। তা আমি চাচ্ছি উৎপলবাবু আপনি যে কাজটা করছেন ভালো করতেছেন, এইসব গরিব মানুষের পাশে আপনারা দাঁড়ান। এরকম হৃদয় ব্যক্তি যদি আরও কেউ থাকেন, মানুষের পাশে থাকাটাই হলো সবচেয়ে বড় ধর্ম। সবচেয়ে বড় ধর্ম আমি দেখলাম উত্তরবাবুর কাছে, জাতি ধর্ম নির্বিশেষে উনি চলেন। আজকে কোথায় আমাদের রাজাডাঙ্গা অঞ্চল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, আর কোথায় উনি মালদায় থাকেন। তাই এই ঘরটা যে উনি বানাই দিলেন, তাই প্রভু আল্লাহ যেই থাকুন না কেন, যেখানে থাকুন তাকে আমরা দেখতে পারি না, সেই রূপও কিন্তু উৎপলবাবুকে আমরা এনারা দেখে নাই, কিন্তু তার তত্ত্বাবধানে কিন্তু ঘরটা তৈরি করতে পেরেছি আমি। আর আশা করি ঘরটা হয়ে গেছে, আগামীতে ঘরটা উনি শুবে, সবার যা ব্যবস্থা সেটারও আমি বলবো, সেটা উনি করে দিবে। আমি চাই উৎপল বাবুর মতন মানুষ আরও এগিয়ে আসুক, আর ওনার মতন মানুষ আরও তৈরি হোক, সমাজের কাজ করুক, এটাই আমি চাই। শীতের শেষেও ভিন্ন দেশের পরিযায়ী পাখি থেকে বালিহাঁসের জায়গা এখন পোড়াপাড়ার ডোবা। নজর রাখছেন এলাকাবাসীরা। শীত পড়তেই জলপাইগুড়িতে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বাইরের দেশ থেকেও রকমারি পাখি জলপাইগুড়ি তিস্তা বা করলা নদীতে বাসা বাঁধে আর কয়েক মাস এখানে থেকে যায়। যদিও এবার পোড়াপাড়ার একটি ডোবাতে শীতের শেষে কয়েকশো বালিহাঁস থেকে রকমারি পাখির বাসস্থান হয়েছে এই ডোবা। সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকে, আর রাত হতেই কোথাও চলে যায়, আবার সকাল হতেই এখানে এসে ডোবাতেই ডিম থেকে বাচ্চা বের করে। পুরো সময় এখানে বাচ্চা লালন পালন করে। একটু বড় হলে গরম পড়ার সাথে সাথে চলে যায়। তবে এবার শীতের শেষ মুহূর্তেও এখানে এসেছে পরিযায়ী পাখির দল। এই ধরনের বালিহাঁসের জায়গা এখন এই ডোবা, তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ওই এলাকার বাসিন্দারা নিয়মিত দেখে রাখছেন। এই যে আপনাদের এই নদীর ধারে দেখা যাচ্ছে, পুকুরের ধারে, কি আসলে হ্যাঁ কি পাখি? ওই যে বালিহাঁস, সেগুলো আসে কোথার থেকে? তিস্তা বিস্তার থেকে আসে, হয়তো এই টাইমেই আসে। কি করে এসে এখানে? এই খায় পোকামাকড় হাবি যাবে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে বামপন্থী কর্মী ও সমর্থকদের ভিড় জনসভায় যোগদান করতে আজ লাটাগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে বাম যুব সমর্থকদের জনসভা। সারা রাজ্যব্যাপী যেভাবে খুন ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে এই জনসভা অনুষ্ঠিত হতে চলেছে লাটাগুড়িতে। প্রধান বক্তা হিসেবে থাকছে মীনাক্ষী মুখার্জি। আর তাই আজ জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট কার্যালয় থেকে অসংখ্য কর্মী ও সমর্থকরা সেই জনসভায় যোগ দিতে গাড়ি গাড়ি করে রওনা দেয়। স্লোগান তৃণমূল হটাও, পশ্চিমবঙ্গকে বাঁচাও। আজকে আপনাদের কর্মী সমর্থকরা যাচ্ছে কোথায়, কি কারণে?
আজকে কর্মী সমর্থকরা যাচ্ছে হচ্ছে গোটা রাজ্যে খুন ধর্ষণ অত্যাচার তৃণমূলের এবং তাদের সরকারের অপদার্থতার বিরুদ্ধে রাজ্যব্যাপী যে লড়াই চলছে সেই লড়াইয়ের অংশ হিসাবে আজকে লাটাগুড়িতে জনসভা হবে। সেই জনসভায় প্রধান বক্তা থাকবে মীনাক্ষী মুখার্জি। এটা ধারাবাহিকভাবে গোটা রাজ্যে বিভিন্ন জেলায় একাধিক জায়গায় হচ্ছে এবং হবে, চলবে এটা ধারাবাহিকভাবে। এই হচ্ছে মূল বিষয়টা। কত সমর্থক যাচ্ছে? সমর্থক যাচ্ছে লাটাগুড়িতে, জলপাইগুড়ি সমস্ত কর্মী সমর্থক বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে আর কি। বেশি যাচ্ছে যুবরা, ছাত্ররা, মহিলারা, এই অংশটা বেশি যাচ্ছে। প্রতিবারের মতো এবছরও প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করলো সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর হাই স্কুল। এছাড়াও এদিন তিস্তার ৩ নম্বর স্পারে বসে আঁকো প্রতিযোগিতা, বনভোজন সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। মূলত ছাত্রছাত্রীদের মাঝে প্রকৃতি পাঠ এবং প্রকৃতিকে চেনো ও জানো এই ভাবনাকে সঞ্চারিত করার এই উদ্দেশ্যেই এই ধরনের শিবিরের আয়োজন বলে জানা গেছে। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পড়াশোনার পাশাপাশি আমরা বছরে একটা দিন বাচ্চাদের সঙ্গে একদম দাদা ভাই বন্ধুর মতো মিশে যাওয়ার চেষ্টা করি। এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিনটা উদযাপন করে থাকি। যেমন শুরুতেই আমাদের আর্ট কম্পিটিশন হয়েছিল, কুইজ কম্পিটিশন হয়, গান হয়েছিল, ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলাও করছে। সব মিলে সারাদিনটা একটা উৎসবের মধ্য দিয়েই আমরা প্রকৃতি পাঠের পাশাপাশি বনভোজনেরও। হ্যাঁ, একদম প্রকৃতি পাঠ শেষে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, যেটাকে বনভোজন বা পিকনিক টাইপের একটা ব্যাপার। কিন্তু মেন উদ্দেশ্য হলো আমাদের পড়াশোনা, সেটার সঙ্গে বাচ্চাদের একটু খাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি। চা শ্রমিক ও চা শিল্পের প্রতি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের উদাসীন নীতির বিরুদ্ধে চা শ্রমিকদের একতা যাত্রা আলিপুরদুয়ার জেলার সাকস চা বাগান থেকে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এলেন বাড়িতে এসে পৌঁছেছে বৃহস্পতিবার। এর আগে 11 দিন ব্যাপী পদযাত্রাটি ওয়াসাবাড়ি চা বাগানে পৌঁছালে স্থানীয় ওয়াসাবাড়ি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন তৃণমূল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব পদযাত্রায় স্বাগত জানায়। এই উপলক্ষে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরার, চেয়ারম্যান নকুল সোনার সহ সভাপতি পুরাণ লোহার সহ বিশিষ্ট নেতৃবৃন্দ বিবৃতি দেন। এই সম্পর্কে শ্রমিক নেতা বীরেন্দ্র বোরা বলেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের আমলে চা শ্রমিকদের জন্য অনেক আপগ্রেডেশন কাজ করা হয়েছে। দিদির শাসনকালে চা শ্রমিকদের মজুরি 67 টাকা থেকে বেড়ে 250 টাকা হয়েছে। রাজ্য সরকার চা শ্রমিকদের জমির পাট্টা দিচ্ছে। পথশ্রী প্রকল্পের আওতায় চা বাগান এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। পানীয় জল সহ হাসপাতালের অনেক আপগ্রেডেশন করেছেন মমতা দিদি। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার ভাষণ দেওয়া ছাড়া চা শ্রমিকদের জন্য এখনো কোনো কাজই করেননি। সরকারি সুযোগ সুবিধা যেন চা শ্রমিকদের কাছে পৌঁছয় সে লক্ষ্যে এই যাত্রার আয়োজন করা হয়। প্রতিটি চা বাগান বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণীর সমর্থন পাচ্ছে। तो वीरेंद्र जी, आज जो पद यात्रा निकाला गया था, इसका समापन होने वाला है, क्या उद्देश्य था इसका? देखिए, तृणमूल चाय बागान श्रमिक यूनियन की ओर से पिछले 19 फरवरी को अलीपुरद्वार जिले के कुमारग्राम ब्लॉक के संकोच चाय बागान से 11 दिवसीय चाय श्रमिक एकता यात्रा के नाम से जो यात्रा निकाले थे हम लोग, उसका आज समापन दिन है। आज हम माल ब्लॉक के वासाबाड़ी चाय बागान में पहुँचे हैं। हमारा आज का कार्यक्रम सारा दिन का इस माल ब्लॉक में हम बीते कल ही माल ब्लॉक में पहुँचे हैं। आज बाकी के चाय बागानों माल ब्लॉक के अंतर्गत बाकी के चाय बागानों में हमारा उद्देश्य है, आज माननीय मुख्यमंत्री सुश्री ममता दीदी द्वारा जो चाय श्रमिक के लिए जो व्यवस्था सरकारी सुविधाएं जो दे रही है, उस सरकारी सुविधाओं को सीधे तौर पर चाय श्रमिक तक पहुँचे, भली भांति पहुँचे, इस उद्देश्य से हम लोग यात्रा निकाले। आप लोग को मालूम होगा कि भारत देश के अंदर सिर्फ पश्चिम बंगाल में चाय बागान नहीं है, कई राज्य में चाय बागान है। आसाम, त्रिपुरा, मेघालय, केरल, तमिलनाडु, हिमाचल प्रदेश, ऐसे कई राज्यों में। लेकिन प्राय सभी राज्यों की परिस्थिति की है, कहीं भी किसी को ज़मीन का पट्टा हो या उस तरह का हाजिरा घर व्यवस्था सरकार के द्वारा नहीं किया जाता। लेकिन पूरा भारत देश के इतिहास में एक ऐसा इतिहास रचा जा रहा है जहां पूरे भारत देश में एकमात्र पश्चिम बंगाल में राज्य सरकार द्वारा, ऑल इंडिया तृणमूल कांग्रेस की राज्य सरकार द्वारा चाय श्रमिकों को जमीन का पट्टा दिया जा रहा है। इसलिए चाय श्रमिक, प्रत्येक चाय श्रमिक इस पट्टा के अधिकार को प्राप्त करे, क्योंकि बीच में भारतीय जनता पार्टी और कुछ सामाजिक संगठनों द्वारा अफवाह फैलाई जा रही थी
कि सरकार आपके ज़मीनों को लूट रही है, आपको पूरा ज़मीन नहीं दिया जाएगा। इस तरह से जो अफवाहें थी, उस अफवाहों को दूर करने के लिए आज हम लोग ने देखा है 22,000 लोगों को ज़मीन का पट्टा मिल चुका है और किसी भी 22,000 में से किसी भी को 1 इंची भी ज़मीन छोड़ना नहीं पड़ा है। আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। তার আগে জলপাইগুড়িতে এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে দেওয়াল লিখনের কাজে হাত লাগালেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী। বৃহস্পতিবার ব্রিগেডের সমাবেশ নিয়ে জেলা পার্টি অফিসে বৈঠক সারেন সন্দীপ বাবু। এরপরে কর্মীদের নিয়ে তিনি বাবুপাড়াতে দেওয়াল লিখনে হাত লাগান। উল্লেখ্য, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে শাসক দল। 100 দিনের কাজ ও আবাস যোজনা সহ উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদ জানানো হবে এই সমাবেশে বলে সূত্রের খবর। বিশেষ আজকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জেলা কমিটিকে নিয়ে যে 10 মার্চ ব্রিগেডে আমাদের দলের নেত্রী যে ডাক দিয়েছে জনগর্জন সভা, সেটাকে সফল করার জন্য আমরা আজকে একটা প্রস্তুতি সভা জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়েছি। আর আজকে আমরা জলপাইগুড়ি শহর থেকে আজকে শুরু করলাম দেওয়াল লেখান ব্রিগেড চলো কার্যক্রমটাকে সফল করার জন্য। এটা সামনের দিনে যত আমাদের ব্লক যত অঞ্চল আছে, আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আমি নিজে গিয়ে সবই ব্লকে মিটিং করব ব্রিগেড প্রোগ্রামটাকে সফল করার জন্য। আগামী লোকসভা নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগে এ রাজ্যের মূল বিরোধী দল অর্থাৎ বিজেপি তাদের পায়ের মাটি শক্ত করতে উদ্যোগী হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার পর্ব শুরু করে দিয়েছে বিজেপি। এদিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমায় দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি। ধূপগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে এদিন শুরু হয় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার পর্ব। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি টাউন মণ্ডল অন্তর্গত আমাদের এই 4 নম্বর ওয়ার্ড, এই 4 নম্বর ওয়ার্ডের আমাদের 2 বুথ কমিটির উদ্যোগে এবং ওয়ার্ড কমিটির উদ্যোগে আজকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা দেওয়াল লিখনের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচার কার্য শুরু করলাম। সামনে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন? সামনে আপনাদের লোকসভা নির্বাচনে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন? সামনে আমাদের লোকসভা নির্বাচন আছে, যদিও আমাদের প্রার্থী এখনও ঘোষণা হয়নি, কিন্তু আমাদের সকলেরই আমাদের কর্মী সমর্থকরা আমরা জানি আমাদের প্রার্থী পদ্মফুল। আমরা সেই প্রার্থীর সমর্থনে বা পদ্মফুলের সমর্থনে আমরা প্রচার শুরু করেছি। এরপরে যখন আমাদের প্রার্থী ডিক্লেয়ার হবে আমরা তার সমর্থনে প্রচার করব এবং এতটুকু বলতে পারি বা এই আশা আছে আমাদের যে আমরা আমাদের ওয়ার্ড থেকে আমাদের এই 2 বুথ থেকে বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে লিড দেবো এবং আমাদের প্রার্থীকে আমরা বিপুল পরিমাণে লিড দিয়ে এই ওয়ার্ড থেকে জয়ী করব। সদর ব্লকের দাসপাড়ায় 100 জন কৃষকদের নিয়ে মাটির স্বাস্থ্য, উর্বরতা, মাটি সংরক্ষণ, উদ্ভিদের পুষ্টি ও মাটিতে সুষম সারের ব্যবহারের বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সয়েল অ্যাওয়ারনেস কোঅর্ডিনেটর শুভজিৎ সাহা ও সদর ব্লকের কেপিএস সায়ক সেন। এদিন উপস্থিত সমস্ত কৃষকদের হাতে কীটনাশক ও অনুখাদ্য প্রদান করা হয়। এদিকে মাটির স্বাস্থ্য রক্ষা ও সারের সুষম ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পেয়ে খুশি সকলে। স্থানীয় ফার্মার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান দশরথ দাস জানান, আমাদের সারা বছর কৃষিকাজের সাথে মাটির বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকি আমরা। পরবর্তী সময়ে আমরা আরো বেশি কৃষকদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করব বলে জানান তিনি। আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মূলত ছিল হচ্ছে মাটির উপর, মাটির সয়েল পরীক্ষা বা সয়েল টেস্টের উপরে। তো আজকে আমরা এই দাসপাড়ায় এফপিসিতে আসলাম জলপাইগুড়ি সদরে। তো এখানে মোটামুটি যারা ছিলেন চাষি ভাইরা এবং মহিলারাও ছিলেন, দিদিরা সবাই, তাদের সয়েল মাটির অ্যাকচুয়ালি আমাদের এখানে বলা হলো যে মাটি পরীক্ষাটা কেন দরকার, মাটি পরীক্ষা করলে তার সুফল কী কী হতে পারে এবং মাটি পরীক্ষার পদ্ধতি কী কী এবং কোনখান থেকে মাটি নেওয়া যাবে বা নেওয়া যাবে না, এই মাটি সংক্রান্ত ব্যাপারটাই আজকে আমাদেরকে এখানে আলোচনা করা হলো। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
দীর্ঘ 34 বছর 4 মাস চাকরি করার পর অবশেষে অবসর নিলেন রাজগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রাখাল দেবনাথ। বুধবার তার অবসরের আগের দিন তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। রাখাল বাবুর বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায়। 1988 সালে রাজ্য পুলিশের সাপা 10 নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে তিনি যোগ দিয়েছিলেন। এরপর একের পর এক পদোন্নতির জেরে তিনি প্রথমে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং তারপরে সাব ইন্সপেক্টর হয়েছিলেন। চাকরি জীবনের শেষের দিকে তিনি রাজগঞ্জ থানায় কর্তব্যরত ছিলেন। অবশেষে দীর্ঘ 34 বছর 4 মাস চাকরি জীবন কাটানোর পর সরকারি নিয়ম অনুযায়ী আজ রাখাল বাবু অবসর নিলেন। বুধবার রাখাল বাবুর অবসর উপলক্ষে তাদের সংবর্ধনা দেন তার সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীরা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আগামী 24 ও 25 সালের জলপাইগুড়ি জেলার আর্থিক বাজেট পেশ করা হলো। 105 কোটি টাকার এই বরাদ্দ বাজেটে সংস্কার করা হবে রাস্তাঘাট, হাট এবং কমিউনিটি হলগুলির। নজর দেওয়া হবে পর্যটনেও, জানালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম। শান্তিপূর্ণভাবেই শেষ হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,500 জন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।